একটা ছাপড়িদের ফিল্ম বক্স অফিসের সমস্ত রেকর্ড প্লাস হলিউডকে চোদের সিনেফাইলদের ভেঙে দিয়েছে। আই এম টকিং অ্যাবাউট দ্য ফিল্ম সাইয়ারা। আজকে কথা বলবো সাইয়ারার বক্স অফিস কালেকশন নিয়ে অ্যান্ড এটা বক্স অফিসে কেন এত বেশি সাকসেসফুল, এত বেশি পরিমাণে নেগেটিভিটি সত্ত্বেও। সো টিউন ইন। যখন আজ থেকে 1 মাস আগে টিজার বেরোয় তখন টিজারটা দেখার পর অ্যান্ড তার গানগুলো শোনার পর আমি এটা নিয়ে প্রচুর এক্সাইটেড হয়ে যাই, কারণ দিস ইজ নট আ ফিল্ম যেটা আমি আমার এই ভিডিওতে বলেছিলাম যে দিস ইজ নট আ ফিল্ম যেটা বাকি যে আমাদের রোমান্টিক ড্রামাগুলো আসে নিউ কামারদের নিয়ে বা নন ফেসদের নিয়ে, যেটা লো বাজেটের ড্রামা হয়, সেরকম কিন্তু নয় এটা। এখানে এমন কিছু এলিমেন্টস আছে যেটা হয়তো আমাকে বাকি সিনেমাগুলোর মতো দেখার পরই ভুলে যেতে হবে না, এটা আমার নিজের মধ্যে রয়ে যাবে অন্তত কিছু ঘন্টা, কিছু দিন, কিছু মাস। হয়তো যদি সেরকম অডিয়েন্স হয়, সেরকম ভাবে এটা হিট করতে পারে, তাহলে হয়তো কিছু বছরও আমার মধ্যে রয়ে যাবে, যেটা আশিকিটুর জন্য হয়েছিল। তো এটা নিয়ে আমার যথেষ্ট বেশি আশা ছিল, বাট সেটা টু বি অনেস্ট কোনোদিনই এই রকম একটা যে বক্স অফিসে ঝড় তুলবে এটা আমি কোনোদিনই ভাবিনি। আমি ইভেন এটাও বলেছিলাম যে এটা সঙ্গে সঙ্গে তো বিশাল বড় হিট হয়ে যাবে না, বাট ওভার দ্য টাইম পিরিয়ড যখন সময় পাস হবে তখন আস্তে আস্তে মানুষের ফিল্মটা হয়তো ভালো লাগতে পারে। তখন আমি যাদেরকে রিকমেন্ড করেছিলাম এটা দেখার জন্য টিজারটা, সবাই সেটা নিয়ে জাস্ট হিল্লি করেছিল, ট্যাগ দিয়েছিল যে ছাপড়িদের ফিল্ম ইনস্টাগ্রাম ভিউয়ার্সদের জন্য জাস্ট আরো একটা বলিউড নেপোকিটদের জন্য সাজিয়ে দেওয়া একটা থালা যেটাকে তারা নষ্ট করবে। তো কিছুই নতুন পাবো না, আবার মোহিত সুরি ডিরেক্টেড নতুন কিছু পাওয়ার কোনো আশায় ওঠে না। গানগুলো মোরাললেস সবাই পছন্দ হয়েছিল, বাট ট্রেলার আসার পর ট্রেলারটাও সবাই যে খুব বেশি এক্সাইটেড হয়ে পড়ে, খুব বেশি চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু নয়। অ্যান্ড দেন দ্য ফিল্ম রিলিজড ডে ওয়ানে। সায়ার যখন রিলিজ করলো ডে ওয়ানে কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে দেয়, 21 কোটি টাকা ব্যবসা করেছে, যেটা অলরেডি ডেবিউটার্সদের জন্য সবচেয়ে বেশি টাকা ইনকাম করে। হল কিন্তু খুব বেশি পায়নি, মাত্র 25 হলে রিলিজ করেছিল। অ্যান্ড তারপর দর্শকদের মধ্যে সেই উৎসাহ, সেই এক্সাইটমেন্ট দেখে হলস বাড়ানো হয় স্যাটারডে সানডের জন্য। স্যাটারডে সেটা ব্যবসা করে আই থিঙ্ক 25 কোটি টাকা। অ্যান্ড তারপর সবাই প্রেডিক্ট করেছিলাম যে হয়তো 30 কোটি টাকার আন্ডারে কিছু একটা ব্যবসা করবে, 28, 29 এরকম বাদ দিন, কারণ খুব একটা ডিফারেন্স স্যাটারডে সানডেতে হয় না। বাট সেটা সব প্রেডিকশন, সব রেকর্ড ভেঙে দিয়ে 37 কোটি টাকা ব্যবসা করে। অ্যান্ড সিনেমাটা রোববারের শেষে দাঁড়িয়ে আছে 83 কোটিতে। মানে আপনি ভাবুন এই বছর যে ফিল্মগুলো রিলিজ করেছে তার মধ্যে ছাওয়া, হাউসফুল 5 আর সিকান্দার, এই তিনটের যে ফার্স্ট উইকেন্ড কালেকশন এদের থেকে মাত্র পিছিয়ে আছে একটা এরকম ফিল্ম। অ্যান্ড এমন নয় যে বড় বড় আর্টিস্টদের সিনেমা এই বছর আসেনি। তো আজকে 83 কোটি দাঁড়িয়ে আছে। অ্যান্ড সবচেয়ে বড় বিষয় যেটা সোমবারের জন্য কিন্তু স্ক্রিনস বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা 3,500 থেকে 4,000 হলে রিলিজ করবে। তো যদিও টিকিট প্রাইস কমে যাবে, মানুষের ফুটফলস কমে যাবে, কারণ আজকের থেকে ওয়ার্কিং ডে শুরু হচ্ছে, কিন্তু আমি আশা করছি সিনেমাটা হয়তো 17-18 কোটি টাকা আজকেও ব্যবসা করতে পারে সোমবার দিন। অ্যান্ড সেটা 4 দিনে 100 কোটির একটা কালেকশন দেবে। আমি যদি খুব ভুল না হয়, এটা সামনে খুব বড় রিলিজেস নেই, সন অফ সর্দার 2 আছে, সেটা পিছিয়ে দিয়ে 1 আগস্ট করে দেওয়া হয়েছে। তো সেটাও জানি না কিরকম হবে, আমি খুব বেশি হোপফুল নয় সেটার জন্য ট্রেলার দেখার পর। তো 14 আগস্টের আগে বড় একটা লং রান পেয়ে যাবে এই সিনেমাটা। আমার মনে হয় এটা 250 কোটি টাকা যদি ব্যবসা করে আমি খুব বেশি অবাক হবো না, তার বেশি আমি ভাবছি না। বাট আই থিঙ্ক সেটা হাইস্ট ম্যাক্স টু ম্যাক্স 250 থেকে 300 কোটির মধ্যে ব্যবসা করতে পারে। নাও কামিং টু দ্য পয়েন্ট, কেন এই সিনেমাটা এত বেশি পরিমাণে ব্যবসা করছে বা করতে পারে কামিং ডেজ। তার ফার্স্ট কারণটা হচ্ছে দ্য ফ্রেশ পেয়ার্স। আহান পান্ডে, আনিত পাড্ডা এরা বাকি নেপোকিটদের মতন নয় যে জাস্ট লঞ্চ হয়ে গেল অ্যান্ড যেরকম খুশি একটা নিজেদেরকে না ভেঙে সেই জিনিসটাই জাস্ট সিনেমার মধ্যে দেখিয়ে বেরিয়ে চলে এলো। একটা এফোর্টলেস অ্যাক্টিং যেটাকে বলা হয়। অবশ্যই মনোজ বাজপেয়ী, নওয়াজুদ্দিন সিদ্দিকের মতন নয় এফোর্টলেস অ্যাক্টিং, মানে কোনো এফোর্টই না দেওয়া, সেটা কিন্তু এরা করেনি। এরা অবশ্যই ডেবিউট্যান্ট, একদম টপ নচ বলবো না, বাট সিনেমার যে নিডটা ছিল সেটাই কিন্তু এরা দুজনেই ফুলফিল করেছে। আমরা প্রত্যেকটা ইমোশনাল সিনে আনিত পাড্ডাকে দেখে তার পেনটা বুঝতে পারি, যেটা হয়তো আহান পান্ডের জন্য অত বেশি হয়ে ফিল করতে পারি না। আহান পান্ডে ক্যারেক্টারটার অনেকগুলো যেমন আনিত পাড্ডার ক্যারেক্টারটা অনেকটা ফ্ল্যাট, মানে একই রকম ফিজি চলতে থাকে। আহান পান্ডের কিন্তু অনেকগুলো আছে, ইমোশনাল দিক আছে, তার একটা রাগী মনোভাব আছে, একটা বন্ধুর সাথে হাসি মজা করার একটা ব্যাপার আছে, একটা রোমান্টিক সাইড আছে। তো অনেকগুলো সাইড আছে, সব সাইডগুলোকে হয়তো ঠিকঠাকভাবে পুল আপ করতে পারেনি। বাট
যথেষ্ট বেশি ইমপ্রেসিভ লেগেছে আমার। অ্যান্ড দ্য কেমিস্ট্রি, সিনেমাটা দেখে একেবারে মনে হয় এটা তাদের ফার্স্ট ফিল্ম। আমার লিটারালি মনে হচ্ছে তারা হয়তো 5-6 বছর ধরে নিজেদেরকে চেনে, অ্যান্ড খুব ভালো বন্ধু তারা, সেই জন্যই তারা দুজনকে এত ভালো কমপ্লিমেন্ট দিতে পারছে সিনেমার মধ্যে। যে ঘনিষ্ঠ সিনগুলো আছে, ধরুন কিসিং সিনগুলো বা স্যাড সিনগুলো বা বাকি যে সাপোর্টিং অনেক একে অপরকে সাপোর্ট করার জায়গা আছে অনেক, সেই জায়গাগুলো যখন মানে যেখানে আমরা ফ্রেন্ডশিপটা দেখতে পাই, তো সেই জায়গাগুলো কিন্তু দুজন তারা নিজেদের খুব ভালো হ্যান্ডেল করেছে, অ্যান্ড নিজেদের মধ্যে ওই বন্ডিংটাকে আমাদের দেখাতে পেরেছে, আমরা সেই ক্যারেক্টারগুলোকে ফিল করতে পেরেছি। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট পয়েন্ট, যে দ্য কাস্টিং। অ্যান্ড সেকেন্ডলি যে জিনিসটা বললো সেটা হচ্ছে সিনেমার গান। এই সিনেমার গানগুলো কিন্তু সবার প্লেলিস্টে এখন আমরা দেখতে পাই, অ্যান্ড সবার স্টোরিতে আমরা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামে। সবাই এই সাইয়ারা হোক, বরবাদ হোক বা ধুন গানটা হোক, এই 3টে গান স্পেশালি এর আগে এই 3টে কিন্তু যথেষ্ট পরিমাণে ভাইরাল, তো মানুষকে অ্যাট্রাক্ট করছে। অ্যান্ড সিনেমার মধ্যে যখন এই গানগুলো শুনবেন তখন এগুলো আরও বেশি পরিমাণে আপনাকে ফিল করাবে। অ্যান্ড গানগুলো জাস্ট একটা র্যান্ডম গান, মিউজিক্যাল সিনেমা বলে একটা র্যান্ডম গান দিয়েছে সেটা কিন্তু নয়। গানটা একটা স্টোরিকে ক্যারি ফরওয়ার্ড করে, কোনো সময় দুজনের মধ্যে বন্ডিংটাকে দেখায়। মানে এখানে প্রত্যেকটা গানই, আমি যদি স্পয়লার দিয়েই বলি তাহলে প্রত্যেকটা গানই কিন্তু অনিত পাড্ডা লিখে দিচ্ছে, মানে যে মেয়েটা আপনার ভানি বাত্রা ক্যারেক্টারটা, সে কিন্তু লিখে দিচ্ছে। আর রাহান পান্ডের যে ক্যারেক্টারটা ক্রিস কাপুর, সে গানগুলো গাইছে। তো প্রত্যেকটাই কোনোটাই মানে জাস্ট দুজনের কেমিস্ট্রিটাকে ডিফাইন করার জন্য ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে এরকম কিন্তু না, প্রত্যেকটা গানই একজন লিখছে আর একজন গাইছে, এটাই। কিন্তু সেখানেও একটাও কিন্তু ফোর্সড মনে হয়নি। যে গানগুলো সে লিখছে সেও কিন্তু তার মনের অবস্থাটা বোঝানোর চেষ্টা করছে, অ্যান্ড যখন সে গাইছে সেও তার মনের অবস্থাটা অন্য একজনকে মানে অপোজিট ক্যারেক্টারটাকে কনভে করার চেষ্টা করছে। তো এই যে জিনিসটা দেখিয়েছে প্রত্যেকটা গানের মধ্যে, আমরা কিন্তু সেই জিনিসটা ফিল করতে পারি। কারণ আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ইন্ডিয়ান সিনেমাতে গানের গুরুত্ব অপরিসীম, একটা পুরো ফিল্মকে ধরে রাখেন। মৈত্রী নিজেও বলে যে তার কাছে একটা সিনেমার চেয়ে গান অনেক বড়, তো সে সেখানে কম্প্রোমাইজ করে না। তো এটা একটা ইউএসপি হয়ে গেছে এই সিনেমাটার জন্য। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে সিনেমার অডিয়েন্স। এই সিনেমাটা কোনো সময় একটা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য বানানো নয়, মানে প্রাপ্তবয়স্ক বলতে চাইছি ইন দ্য সেন্স 30+ যে মানুষগুলো তাদের জন্য কিন্তু, কারণ তারা যখনই দেখবে জিনিসটা দেখতে বোকা বোকা লাগবে, কারণ এটা সেই কলেজ লাইফের আমাদের লাইফের ফার্স্ট ভালোবাসা সেরকম জিনিস। তো এটা ওই 24 বছর অবধি মানুষ বা 25-26 ইভেন আমার মতন যারা বয়স আছে তারাও মোরলেস ফিল করতে পারবে 18-19 বছর বয়স থেকে। তো এই যে অডিয়েন্সটা, এদের জন্য কিন্তু এটা খুব বেশি পরিমাণে ওয়ার্ক করেছে, অ্যান্ড তার যথেষ্ট রিজনস রয়েছে। তার কারণ হচ্ছে এখন যে পরিমাণ সিনেমা আসছে সেগুলো হয় অ্যাকশন মুভি, যেটা সব ধরনের মানুষকেই প্রায় টানছে। দ্বিতীয়ত খুবই ফিলোসফিক্যাল ড্রামা, যেখানে আপনাকে জীবন নিয়ে বোঝাবে, তাই না? বা হয়তো কোনো একটা খুবই মিনিংফুল একটা স্টোরি, যেটা আপনি একটা বয়স অবধি না গেলে সেটা আপনি বুঝতে পারবেন না। যেরকম যখন রকস্টার বেরিয়েছিল 2011-তে, তখন আমি ক্লাস 6-7-এ পড়ি। সেই সময় কিন্তু আমি সিনেমাটা নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিল না, কারণ আমার কিছু যায় আসতো না। সবাই এটা নিয়ে হাইপ করছে, আমার কিছু যায় আসতো না। আমি যখন প্রায় উচ্চ মাধ্যমিক কলেজের সময় আসি, যখন সেই বয়সটা আমার আসে একটা সিনেমা বোঝার জন্য, তখন গিয়ে আমি রকস্টারের প্রেমে পড়ি, অ্যান্ড আমার অল টাইম ফেভারিট সিনেমা হয়ে দাঁড়ায় সেটা। সো এই বয়সটা খুব ম্যাটার করে, অ্যান্ড এই সিনেমাটা সেই অডিয়েন্সটাকে টার্গেট করেছে, যেটা আমি শুরুতে বললাম যে ইনস্টাগ্রাম ইউজার্সদের জন্য, যারা খুব বেশি পরিমাণে এই ধরনের জিনিসগুলোকে পছন্দ করে, তাদের জন্য এই সিনেমাটা বানানো। অ্যান্ড এই সিনেমাটা কোনো সময় সেটাকে কন্ট্রাডিক্ট করে না, কোনো সময় ফিলোসফিক্যাল দিকে যায় না, জাস্ট একটা পিওর লাভ স্টোরি, অ্যান্ড সেটা কীভাবে এগোচ্ছে সেটাই দেখানো। তো তাদের ইন্টেনশন নিয়ে যথেষ্ট বেশি ক্লিয়ার ছিল, তাদের মার্কেটিং নিয়ে যথেষ্ট বেশি ক্লিয়ার ছিল। বাট এখানে একটা ভালো জিনিস বলবো, মার্কেটিংয়ে তারা কোনো সময়, যেটা আমরা স্কাই ফোর্সে ভীর পাহাড়িয়ারের জন্য দেখেছিলাম, সেই জিনিসটা কিন্তু করেনি। মানে পেড প্রমোশনস আমার দেখে অন্তত মনে হয়নি যে কোথাও পেড প্রমোশনস করেছে। আর যেটা কর্পোরেট বুকিংও সেই জিনিসগুলো করেন, তো মানুষকে জেনুইনলি টাচ করতে পেরেছে, আর মানুষ সেই জন্য যাচ্ছে। সো এগুলো হচ্ছে গুড পয়েন্টস। বাট যে ট্যাগটা দেওয়া হয়েছে যে ছাপরি সিনেমাটার জন্য, সেটা আমাকে যথেষ্ট পরিমাণে হার্ট করে। তার কারণ হচ্ছে আমরা ফিল্মকে যতই হোক, একটা ফিল্ম সবসময় একটা আর্ট, তাকে এরকমভাবে একটা অবজেক্টিফাই করে দেওয়া বা একটা আপনার পছন্দ হলো না বলে সেটাকে আপনি জাস্ট যখন থেকে জঘন্য করে দিলেন, সেটা কিন্তু হয় না। কারণ আমি বললাম একটু আগে, যেটা প্রত্যেকটা অডিয়েন্সের জন্য, প্রত্যেকটা অডিয়েন্সের আলাদা আলাদা মনোভাব হয়। যদি কাউকে আমি রেহানা তেরে দিল মে দেখাই, সে সিনেমাটা দেখবে জাস্ট যদি নস্টালজিয়ার জন্য দেখতে চাই তাহলে ঠিক আছে, বাট একটা 30 বছরের অডিয়েন্সকে তাকে প্রথমবার যদি দেখায়, সেটা নিয়ে হাইপ করি যে ভাই এই ফিল্মটা কাল্ট ক্লাসিক একটা ফিল্ম, সে কিন্তু বলবে যে কী আছে সিনেমাটার মধ্যে, তাই না?
কবির সিং যদি দেখায় কাউকে, সে বলবে যে সিনেমার মধ্যে কি আছে, সেই একই জিনিস। বাট সেম ফিল্মটা যদি আমি একটা 17-18 বছরের ছেলেকে দেখাই বা 19 বছরের ছেলেকে দেখাই, সে কিন্তু সেটাকে ফিল করতে পারবে। ওই ছেলেটাকে যদি আমি 10 বছর আগে দেখাতাম, সে হয়তো সিনেমাটাকে ফিল করতে পারতো। এখন অনেক সিনেমা যেমন আশিকি টু, যখন ওই সময় আমি বা আমরা দেখেছিলাম, আমাদের মনে দাগ কেটেছিল। বাট আজকে যখন আমরা রিওয়াচ করতে যাব, তখন কিন্তু জাস্ট গানগুলোর জন্য হয়তো দেখতে পারি, সিনেমাটা দেখতে বোকা বোকাই লাগবে। তো সবসময় একটা এজের অডিয়েন্স আপনাকে টানবে। একটা যদি ফ্যামিলি ড্রামা যেগুলো শিবপ্রসাদ নন্দিত বানায়, সেটা কিন্তু আমরা একটা 40-45 বা তার উপরের মানুষকে দেখাই, তাদের কিন্তু সেটা যথেষ্ট নিজস্ব লাগবে। তাদের মনে হবে যে হ্যাঁ, দিস ইজ লাইক এ ফিল্ম। সেই জিনিসটাই কিন্তু যদি আমি 20-22 বছরের ছেলেকে দেখাই, তার মনে হবে এটা একটা খুব বাজে রকমের একটা জাস্ট ড্রামাটিক টিভি সিরিয়ালের মতন লাগছে, তাদের কিন্তু সেটা পছন্দ হবে না। তো এজ সেন্ট্রিক হয় সিনেমাগুলো, খুব কম সিনেমা হয় যেটা প্রত্যেকটা এজের মানুষের জন্য শ্যুট করে। তো সেই জন্য আমরা একটা সিনেমাকে আমাদের ভালো লাগছে না বলে সেটাকে আমরা এরকম ট্যাগ দিয়ে দিতে পারি না, কারণ আমাদের প্রত্যেকের ওই বয়সটা পেরিয়েছি যেখানে আমরা এই জিনিসগুলো করেছি। অ্যান্ড এখানে এমন দেখাচ্ছে না যে একটা ছেলে বা একটা মেয়ে তাদের বাবার পয়সা টাকা উড়িয়ে যা খুশি করে বেড়াচ্ছে, প্রেম করে বেড়াচ্ছে, তারপর হাত কেটে নিচ্ছে, এইসব জিনিস কিন্তু সেখানে দেখায়নি। তো সেই ছাপরিনেস কি ছিল সেটা আমি অন্তত অ্যাটলিস্ট বুঝতে পারিনি। হ্যাঁ, কিছু ব্যাড পয়েন্টস আছে যেগুলো আমার মনে হচ্ছে অবশ্যই অনেক আছে, নইলে এটা একটা অল টাইম ক্লাসিক বা অল টাইম একটা ব্লকবাস্টার সেটা বক্স অফিস কালেকশন ডিসাইড করে। বাট সব মানুষের জন্য এত কি বলবো একটা যুগান্তকারী সিনেমা হয়ে দাঁড়াতো, সেটা হয়নি। তার যথেষ্ট কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে সিনেমার যে রান টাইম 2 ঘন্টা 36 মিনিট কোনো সময় হতে পারে না। এর কারণটা হচ্ছে সিনেমার কতগুলো ফেজ আছে যেখানে ক্যারেক্টার মানে ওই দুজনের মধ্যে কেমিস্ট্রিটাকে অনেক বেশিক্ষণ ধরে দেখা, অ্যান্ড সেটা বোর্ড লাগে, অনেক বেশি আননেসেসারি ডায়লগস রয়েছে। রাদার আমরা অনেকগুলো সিন, যেরকম প্রথমেই যখন বাণী বাত্রা কলেজে আসছে অ্যান্ড তার সাথে আহান পান্ডিত দেখা হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু খুব কম স্পেসের মধ্যে দিয়ে বের করে দেওয়া হয়েছে। আমরা ওই যে দুজনের মধ্যে কেমিস্ট্রি বিল্ড আপ সেটা কিন্তু দেখতে পাইনি। একটা সিনে তাদের দেখা হলো, একটা সিনে মেয়েটার লিখতে হবে আর ছেলেটার হচ্ছে কোনো লেখা লাগবে, সেখানে ছেলেটা মেয়েটাকে অ্যাপ্রোচ করলো অ্যান্ড তারপর তারা লেখা শুরু করলো। মেয়েটার মধ্যে কিছু দুঃখ আছে, ছেলেটা জাস্ট বললো, একটা ডায়লগ বললো বা একটা সিনে জাস্ট কিছু সেকেন্ডের জন্য কিছু কথা বললো, মেয়েটা বলে গেল, তাকে তার প্রতি আস্তে 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 অবসেসড শুরু করলো। ছেলেটারও সেম। তো এই যে শুরুর দিকে যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু বিল্ড আপটা ভালো করে দেখানো হয়নি। তারপর মেয়েটার যখন এই রোগটা ধরা পড়ে, তারপর যে ছেলেটা কিন্তু হঠাৎ করেই জানতে পারে, প্রথমে শুরুতে জানতে পারেনি, তারপর যখন জানতে পারে সেটা হঠাৎ করে জানতে পেরেছে। অ্যান্ড তারপর তার যে ক্যারেক্টার ট্রানজিশন, তারও তো অনেক জীবনের স্বপ্ন ছিল, সেখান থেকে ট্রানজিশনটা নিয়ে সে যখন ভাবছে যে আমি আর অন্য কিছু চাই না, সেই জিনিসটাকেও কিন্তু খুব ভালো করে দেখানো হয়নি বা আমি ফিল করতে পারি না। এটা একটা জিনিস। আবার যেরকম মেয়েটা যখন চলে যায়, তারপর ছেলেটা জাস্ট ওখান থেকে চলে আসার পর সে গান বানাতে শুরু করে দেয়। এসে মানে ওই দিনই সে গান বানাতে শুরু করে দিয়ে আমি একটা গান বানাবো, আমি যাতে ছড়িয়ে দেবো তাকে পেয়ে যাবেন, সেটা হয়ও। তো ইটস নট দ্যাট ইজি। আর যে টাইম স্কিপিংটা ওখানে দেখানো হয়, একটা স্টেজের মধ্যে গান করছেন, কাট প্রত্যেক সেকেন্ডে জাস্ট জায়গাগুলো চেঞ্জ হচ্ছে, এরকম করে আমি একটা গোটা বছর দেখাবো বা 2 বছর দেখাবো, সেটা কিন্তু নয়। মানে সেটা কিন্তু ওইভাবে হয় না, সেটা আমাকে ফিল করাতে পারে না। যেটা রকস্টারের ক্ষেত্রে হয়েছিল, যে ও মেয়েটাকে যখন খুঁজছে, তখন সেটা বোঝা যাচ্ছে যে সে খুঁজছে, সে যা খুশি করতে রাজি আছে অ্যান্ড সেটা করছেও। ওইখানে রকস্টারের মতন তো টাইম স্কিপিং কোনো সিনেমায় দেখাতে পারবে না, মানে ওখানে এত ভালোভাবে দেখিয়েছে। বাট কিছুটা যখন আপনি এসেন্সগুলো নিচ্ছেন, তখন কিছুটা আপনার মানে ওটা আমাদের দেওয়া উচিত ছিল ওই জায়গাগুলো, যে আমি ওর খিদেটা বুঝতে পারবো, ওর যে মেয়েটাকে পাওয়ার যে ইচ্ছেটা বা তার জন্য সে কতটা নিজের মধ্যে ঢুকছে, সেই জিনিসগুলো আমাদের ফিল করানো উচিত ছিল। অ্যান্ড লাস্টে কি এন্ডিংটাও খুবই ফ্ল্যাট, মানে শেষে গিয়ে জাস্ট ওখানে পৌঁছচ্ছে অ্যান্ড মেয়েটার মনে পড়ছে ওকে, অ্যান্ড তারপর তাকে বিয়ে করে নিচ্ছে। তো এটা আমার একটু জাস্ট প্রচণ্ড বেশ সাদা মাটা লেগেছে, যেটা আমাকে হয়তো আমি সিনেমাটা সেকেন্ড টাইম রিওয়াচ করলেও থার্ড টাইম হয়তো আমার করতে ইচ্ছে করবে না, কারণ আমাকে আলাদা করে কিছু দেয় না। কারণ যে জিনিসগুলো দিচ্ছে সেগুলো আমরা অলরেডি রকস্টার, সনম তেরি কসম বা ধরুন এক ভিলেনের কিছু জায়গা বা এ মোমেন্ট টু রিমেম্বার, কোরিয়ান একটা ফিল্ম দারুণ, সেগুলোই আমি অলরেডি পেয়ে গেছি। বাট ইয়াস, সিনেমার কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাকে অবভিয়াসলি ওই মোমেন্টসগুলোকে ফিল করিয়েছে অ্যান্ড আই গট ইমোশনাল, নট গোনা লাই। যে জন্য সিনেমাটা মনে রাখবো না হয়তো লং টাইমের জন্য, সেটা হচ্ছে দ্য ফিলোসফি। এই সিনেমার মধ্যে কিন্তু কোনো ফিলোসফি নেই। যেরকম রকস্টার হোক
আশিকি 2 হোক, সালাম তরিকা সালামের ক্ষেত্রে আমি জানি না, বাট লায়লা মজনু এদের প্রত্যেকটা একটা ফিলোসফি আছে, যেখানে আপনি যে স্টোরিটা দেখাচ্ছেন সেটা দুটো মানুষের জন্য শুধু নয়, সেটা এটারনাল। আপনি যদি ভগবানকে ভালোবাসেন, আপনি সেখানেও এই জিনিসটাকে, এই রুলটা একটা একটা ফিলোসফির উপর দাঁড়িয়ে সেটাকে আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। এই সিনেমার কিন্তু কোনো ফিলোসফি নেই, এবং সেটা না হওয়ায় স্বাভাবিক, তার কারণ এই সিনেমা কোনো একটা নর্মাল মানে একটা পার্টিকুলার স্টোরির উপরে বেস্ট করে নয়, এটা অনেকগুলো স্টোরি থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো, তো এর নিজস্ব কোনো ফিলোসফি নেই। তারপরেও আমি বলবো যে এই সিনেমাটাকে কোনো সময় ওরকম বাজে একটা ট্যাগ দিয়ে ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ সিনেমাটা যথেষ্ট ভালো। আপনি বাকি যে সিনেমাগুলো আসছে, যেটা আননেসেসারি ড্রামা যেখানে রয়েছে বা ওভার অ্যাক্টিং যেখানে রয়েছে, এই সিনেমাগুলো থেকে এটা 10 গুণ 100 গুণ ভালো। অ্যান্ড সেটা তার হাইপ, তার অডিয়েন্স ফুটফলস, তার বক্স অফিস কালেকশন, সেই জিনিসটা জাস্টিফাই করে, তার রিভিউ সেটাই জাস্টিফাই করে। অ্যান্ড আমি রেকমেন্ড করবো যে আপনারা সিনেমাটা যদি অলরেডি দেখে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি না দেখে থাকেন তাহলে দেখুন। অ্যান্ড প্লিজ, আপনারা যখন ওই বয়সে ছিলেন তখন আপনাদেরও এই জিনিসগুলি ভালো লাগতো, সো রেসপেক্ট দ্যাট থিং। কাউকে কেউ দেখছে বলে তাকে এরকম বাজে রকমভাবে ট্রোল করা বা তাকে কারো ভালো লাগছে বলে তাকে খারাপভাবে দেখা বা একটা তাকে অন্য মেন্টালিটিতে দেখা, এটা ঠিক নয়, কারণ সেটা তার মেন্টালিটিকে সবসময় এফেক্ট করবে। তার মনে হবে যে আমি দুনিয়া থেকে পিছিয়ে পড়ছি, সে জোর করে অন্য কিছু ট্রাই করতে চাইবে বা অন্য কিছু তার মানে সমাজে নিজের জিনিসটা সে এক্সপ্রেস করতে পারবে না। সো সবারই একটা পার্সপেক্টিভ আছে, সবারই একটা ডিজায়ার আছে, অ্যান্ড লেট দেম লিভ উইথ ইট। দ্যাট ওয়াজ ইট। আমি ছিলাম শান্তনু, আপনারা দেখছিলেন ফাইনালি বাঙালি।